১৬৬৭ খ্রিস্টাব্দে আসামের মহান সেনাপতি লাচিত বরফুকনের নেতৃত্বে অহমের সৈন্যরা যখন কালিয়াবর, দরাং, কাজলি এবং ইটাখুলিতে থাকা একের পর এক মুঘল মিলিটারি ক্যাম্প ধ্বংস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সেখানে থাকা মুঘল গুপ্তচরেরা কোনোরকম প্রাণ বাঁচিয়ে দিল্লিতে পালিয়ে এসে তৎকালীন মুঘল বাদশাহ অরঙ্গজেবের সামনে মুঘল বাহিনীর লজ্জাজনক পরাজয়ের কারণ তুলে ধরে। পালিয়ে আসা গুপ্তচরদের কাছ থেকে মুঘল বাহিনীর পরাজিত হওয়ার বিস্তারিত ব্যাখ্যা শোনার পর স্বর্ণ সিংহাসনে বসে থাকা বাদশাহ অরঙ্গজেব হঠাৎ রাগে ক্ষোভে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং ক্রুদ্ধ কণ্ঠে গুপ্তচরদের প্রশ্ন করেন, তোমরা কি তাকে দেখেছ? উত্তরে গুপ্তচররা বলল, না জাহাপানা, তাকে দেখিনি, কিন্তু শুনেছি তার হাতে থাকা হ্যাংডাং দিয়ে সে আমাদের বিশাল বাহিনীকে ধ্বংস করেছে। তখন কৌতূহল নিয়ে অরঙ্গজেব জিজ্ঞেস করলেন, হ্যাংডাং কি? উত্তরে গুপ্তচররা বলল, হ্যাংডাং হলো সোনার হাতলওয়ালা একটি তরোয়াল, যেটি অহমের রাজা স্বর্গদেব চক্রধ্বজ তাকে উপহার দিয়েছেন। এই কথা শোনার পর ভয়াক্রান্ত সুরে সম্রাট অরঙ্গজেব আবার গুপ্তচরদের জিজ্ঞেস করলেন, সে কি সত্যিই মানুষ নাকি কোনো দেবতা? শুনেছি হিন্দুদের দেবতারা নাকি সোনার তরোয়াল হাতে নিয়ে যুদ্ধ করে। উত্তরে গুপ্তচররা বলল, না জাহাপানা, সে সত্যিই মানুষ। তখন অরঙ্গজেব বিস্মিত এবং ক্রুদ্ধস্বরে বললেন, একজন সাধারণ মানুষের এত শক্তি, এত ক্ষমতা কিভাবে সম্ভব? বন্ধুরা, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বৈদেশিক আক্রমণকারী মুঘলরা নাকি মহান, তাদের নাকি কেউ পরাজিত করতে পারেনি। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মুঘলদের ৭ পুরুষের গৌরবগাথার মিথ্যা কাহিনী। আর হাতে গোনা কয়েকজন হিন্দু রাজার বীরত্বের কথা পড়ানো হলেও তারা সবাই উত্তর পশ্চিম ভারতের। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আসামের পবিত্র ভূমিতে জন্ম নেওয়া এক মহান বীর লাচিত বরফুকন, যিনি ৮০,০০০-এর বিশাল মুঘল বাহিনীকে চূর্ণ করে অহোম সাম্রাজ্যকে মুঘল আধিপত্য থেকে মুক্ত করেছিলেন, তার নাম, তার বীরত্ব, তার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে স্থান পায়নি। বন্ধুরা, বাহুবলী সিনেমার সেই দৃশ্যটা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন মাহেশমতি সাম্রাজ্যের সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছিল, আর তখন বাহুবলী তাদের মৃত্যু ভয় ভুলিয়ে আবার যুদ্ধের ময়দানে ফিরিয়ে আনেন। আমরা সবাই সেই দৃশ্য দেখে রোমাঞ্চিত হয়েছিলাম। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এমনই এক দৃশ্য আসলে ইতিহাসে সত্যিই ঘটেছিল। আজ থেকে প্রায় ৩৬০ বছর আগে যখন অহোম সাম্রাজ্য আর মুঘল সাম্রাজ্যের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল। ময়দানে তখন আসামের মহান সেনাপতি লাচিত বরফুকন গুরুতর আহত, কিন্তু অদম্য সাহসী। চারপাশে সৈন্যরা যখন পিছিয়ে যাচ্ছিল, তখন তিনি একা দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, পালিও না, আসামের মাটি রক্ষার জন্য আজকেই শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়তে হবে। বন্ধুরা, হাতে ছিল মাত্র ৬০টি নৌকা আর বিপরীতে সুসজ্জিত কামান বহনকারী প্রায় ৫০০ মুঘল যুদ্ধজাহাজ। ভাবতে পারেন? তবুও সেই ভয়ঙ্কর মুহূর্তে লাচিত নিজের শরীরের সমস্ত ব্যথা ভুলে গিয়ে আহত শরীর নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন বৈদেশিক শত্রুদের বিরুদ্ধে। ফলস্বরূপ উড়িয়েছিলেন বিজয় পতাকা আর সৃষ্টি করেছিলেন এক অমর ইতিহাস। বন্ধুরা, ইতিহাস যখন ওই আসামের কথা বলে, তখন একটাই সত্য উজ্জ্বল হয়ে ওঠে যে এই ভূমি কখনোই বৈদেশিক আক্রমণকারীদের দাসত্ব মেনে নেয়নি। ১২০৬ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির কামরূপ অভিযান থেকে শুরু করে মুঘল সম্রাট অরঙ্গজেবের শাসনকাল পর্যন্ত মুসলিম আক্রমণকারীরা প্রায় ৩০ বার উত্তর পূর্ব ভারত তথা আসামে আক্রমণ চালিয়েছিল, যার মধ্যে শুধু মুঘল আমলেই ১৭ বার আসাম দখলের জন্য সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিবার সেই আক্রমণকারীরা পরাজিত হয়েছে অহোম সেনাদের বীরত্বের কাছে। শক্তি, কৌশল আর অদম্য সাহস নিয়ে অহোম যোদ্ধারা বারবার প্রমাণ করেছে যে আসামের ভূমি কারো দাসত্ব মানে না। আজকের ভিডিওতে আমরা জানব এমনই এক মহান বীরের গল্প, যার সাহস, যুদ্ধকৌশল শুধু আসামের ইতিহাসকেই নয়, সমগ্র ভারতবর্ষের ইতিহাসকে গৌরবান্বিত করেছে, যার নাম উচ্চারণ করলেই আজও আসামের আকাশে গর্বের বজ্রধ্বনি শোনা যায়। বন্ধুরা, আজ থেকে প্রায় ৪০০ বছর আগে মুঘল সাম্রাজ্য আর অহোম সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয়েছিল শিয়ালকুচির যুদ্ধ। এ যুদ্ধে মুঘল বাহিনী পরাজিত হলেও দীর্ঘ সংঘর্ষে উভয় পক্ষই বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তাই অবশেষে শান্তির পথেই হাঁটতে বাধ্য হয় তারা। তাই ফলস্বরূপ ১৬৩৯ খ্রিস্টাব্দে অহোম রাজার প্রতিনিধি মমাই তামলি বরবরুয়া এবং মুঘল সেনাপতি আল্লাইয়ার খানের মধ্যে বিখ্যাত অসুরার আলীর সন্ধি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত অনুসারে গৌহাটি থেকে নিম্ন আসামের বিস্তীর্ণ ভূমি মুঘলদের হাতে চলে যায়। বিনিময়ে মুঘল বাদশাহ আনুষ্ঠানিকভাবে অহোম সাম্রাজ্যের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। এই সন্ধির পর কিছু সময় শান্তি বিরাজ করলেও
মুঘলরা প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও অহমদের উপর আক্রমণ চালায়। এতে ক্ষিপ্ত হয়ে 1648 খ্রিস্টাব্দে অহমরাজ জয়ধব সিংহা গৌহাটি থেকে মুঘলদের সম্পূর্ণভাবে বিতাড়িত করার জন্য আদেশ দেন। শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। এই যুদ্ধে মুঘল সেনারা লজ্জাজনকভাবে পরাজিত হয়। বিজয়ী অহোম সেনারা শুধু গৌহাটি নয়, একদম মানস নদীর পশ্চিম তীর পর্যন্ত মুঘলদের তাড়িয়ে দেয়। এমনকি অহোম সেনারা দক্ষিণে অগ্রসর হয়ে ঢাকা পর্যন্ত পৌঁছে যায়। অভিযানের পথে একের পর এক মুঘল সেনা শিবির ধ্বংস করে অহোম সেনারা কয়েক হাজার মুঘলকে বন্দী বানিয়ে আসামে নিয়ে আসে। এই যুদ্ধের পর দীর্ঘ 14 বছর মুঘলরা আসামের দিকে কুদৃষ্টিতে তাকানোর সাহস পায়নি। এই সুযোগে কোচবিহারের রাজা প্রাণনারায়ণ মুঘল আধিপত্যকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাধীনতা ঘোষণা করেন। সবকিছুই যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই ইতিহাস মোড় নেয় এক ভয়ঙ্কর দিকে। 1658 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন একজন নিষ্ঠুর ধর্মান্ধ সম্রাট, যার নাম অরঙ্গজেব আলমগীর। নিজের পিতা শাহজাহানকে বন্দী বানিয়ে এবং আপন সহোদর ভাইদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে সিংহাসন দখল করেছিলেন তিনি। চরম হিন্দু বিদ্বেষী অরঙ্গজেব উত্তর পূর্ব ভারতের দুটি স্বাধীন হিন্দু রাজ্য আসাম এবং কোচবিহারের স্বাধীনতা কোনোভাবেই মেনে নিতে পারেন। তাই পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে এবং স্বাধীন হিন্দু রাজ্য আসাম ও কোচবিহারে মুঘল আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুঘল সম্রাট অরঙ্গজেব বাংলার সুবেদার মীর জুমলার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। সম্রাটের নির্দেশ মতো মীর জুমলা 1662 সালের নভেম্বর মাসে একটি বিশাল সামরিক বাহিনী নিয়ে অভিযানে রওনা হন। এই বাহিনীতে ছিল 12,000 অশ্বারোহী, 30,000 পদাতিক সৈন্য, কামান দ্বারা সুসজ্জিত 350টি যুদ্ধজাহাজ, এছাড়া রণকৌশল ও গোলাবারুদের ব্যবহারে পারদর্শী 500 জন ইউরোপীয় সৈনিকও ছিল এই বাহিনীতে। নদীপথ ও স্থলপথে অগ্রসর হতে হতে এই বাহিনী এগিয়ে চলে উত্তর পূর্ব ভারতের অভিমুখে। মীর জুমলার একমাত্র লক্ষ্য আসাম কোচবিহারের স্বাধীনতাকে দমন করে সেখানে মুঘল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দেওয়া। 1661 সালের 13 ডিসেম্বর মীর জুমলা তার বিশাল বাহিনী নিয়ে কোচবিহার রাজ্যের সীমান্তে অবস্থিত ভুরুঙ্গামারিতে এসে পৌঁছান, যা কোচবিহার শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। তার আগমনে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। কোচবিহারের সেনারা অসীম সাহস ও বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তুললেও সংখ্যায় অধিক মুঘল বাহিনীর সামনে তারা টিকতে পারেনি। পরিস্থিতি অবনতি দেখে কোচবিহারের মহারাজ প্রাণনারায়ণ 19 ডিসেম্বর আত্মরক্ষার্থে ভুটান সীমান্ত ঘেঁষা কাঁঠালবাড়িতে আশ্রয় গ্রহণ করেন। রাজা সরে যাওয়ার পর একরকম বিনা বাধায় মীর জুমলা কোচবিহার নগরীতে প্রবেশ করেন। সেখানে মুঘল সৈন্যরা ব্যাপক লুটপাট চালায়। এরপর মীর জুমলা কোচবিহারের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন আলমগীরনগর এবং কোচবিহারের শাসনকার্য পরিচালনার জন্য একজন মুঘল ফৌজদার নিযুক্ত করেন। কোচবিহারের বিজয় সম্পূর্ণ করার পর মীর জুমলা 1662 সালের 4 জানুয়ারি আসাম অভিযানে যাত্রা শুরু করেন। মীর জুমলা খুব সহজেই আসামের দিকে অগ্রসর হন এবং গৌহাটি দখল করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু ঐতিহাসিকদের মতে মীর জুমলার এই দ্রুত সফলতার পেছনে কেবল মুঘল সামরিক শক্তি নয়, বরং অহোম রাজ্যের অভ্যন্তরীণ সংকটও একটি বড় কারণ হিসেবে কাজ করছিল। ঐতিহাসিকদের মতে অহোম সেনাদের মধ্যে চলমান দ্বন্দ্ব এবং নেতৃত্বের অভাব ছিল এই মীর জুমলার সফলতার প্রধান কারণ। আসলে অহোমের রাজা পাণ্ডুর সেনাপতি ভারালি বড়ুয়াকে বরফুকনদের থেকেও উঁচু পদে নিযুক্ত করায় অহোম সেনাপতিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সৃষ্টি হয়েছিল মতবিরোধ। মানস নদীর পশ্চিম তীরের অনেক সেনাপতি ক্রুদ্ধ হয়ে দুর্গ ছেড়ে চলে গিয়েছিলেন, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল মীর জুমলা। কিন্তু মীর জুমলার বাহিনী কালিয়াবরে পৌঁছাতেই অহোম সেনারা নিজেদের অন্তর্কলহ এবং মতবিরোধ ভুলে গিয়ে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। 1662 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি মীর জুমলার অন্যতম সেনাপতি দিলের খান শিমলুগড় দুর্গ জয় করেন। এরপর 17 মার্চ মীর জুমলা অহোমের রাজধানী গোরগাঁও দখল করে নেন। এমন অবস্থায় রাজা জয়ধব আত্মরক্ষার্থে রাজধানী ছেড়ে পালিয়ে নামরূপ পাহাড়ে আশ্রয় নেন। কিন্তু রাজা পালিয়ে গেলেও অহোম সেনারা যুদ্ধ চালিয়ে যেতে থাকে। টানা 9 মাস ধরে তারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে যায়। তবে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে অবশেষে 1663 সালের জানুয়ারিতে অহোম মন্ত্রিসভা রাজধানী রক্ষার জন্য মুঘলদের সঙ্গে একটি সন্ধি করতে বাধ্য হয়। এই সন্ধিটি ইতিহাসে ঘিলাঘাট সন্ধি নামে পরিচিত। এটি ছিল অহোম রাজবংশের 400 বছরের গৌরবময় ইতিহাসে এক গভীর কলঙ্কের দিন, কারণ এই প্রথম অহোমরা কোনো বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করেছিল। এই সন্ধির শর্তগুলিও ছিল অত্যন্ত অপমানজনক, যেমন কালিয়াবর থেকে নিম্ন আসামের বিস্তীর্ণ ভূখণ্ড মুঘলদের হাতে তুলে দেওয়া, 3 লক্ষ টাকার নগদ ক্ষতিপূরণ প্রদান, 90টি হাতি উপহার হিসাবে মুঘল সম্রাটকে প্রেরণ।
এবং সবথেকে লজ্জাজনক শর্ত ছিল অহোম রাজার একমাত্র কন্যা এবং ভাগ্নিকে মুঘল হারেমে পাঠিয়ে দেওয়া। এই শর্তগুলো পূরণ করার পরেও মুঘলদের নিষ্ঠুরতা থেমে থাকেনি। গুরগাঁও ত্যাগের সময় মীর জুমলার বাহিনী শহরে ব্যাপক লুটপাট চালায়। অহোম সেনাবাহিনীর সমস্ত অস্ত্রশস্ত্র লুট করে নেওয়া হয়। এমনকি মাতা কামাখ্যার মন্দির পর্যন্ত মুঘলদের ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন স্বর্গবাসী অহোম রাজাদের সমাধিস্থল পর্যন্ত মুঘলরা গুপ্তধনের খোঁজে তছনছ করে ফেলে। এর সাথে প্রায় 12,000 নিরপরাধ অহোম নাগরিককে বন্দী বানিয়ে মীর জুমলার বাহিনী তাদের সঙ্গে নিয়ে যায়। এই ঘটনায় হতাশ মহারাজ জয়ধ্বজের মৃত্যুর পর তার ভাই স্বর্গদেব চক্রধ্বজ সিংহাসনে অধিষ্ঠিত হন। সিংহাসনে বসেই তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন বিদেশিদের পরাধীনতায় থাকার চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। তিনি মাতৃভূমিকে মুক্ত করার অঙ্গীকার করেন, কিন্তু তিনি জানতেন অহোম থেকে মুঘলদের বিতাড়িত করা এত সহজ নয়। অহোমকে মুঘল পরাধীনতা থেকে মুক্ত করতে প্রয়োজন একজন প্রতিভাবান সেনানায়কের, যার মধ্যে থাকবে দুর্দম সাহস, নিখুঁত যুদ্ধকৌশল, অমোঘ নেতৃত্ব, প্রাণের বিনিময়ে রাজভক্তি এবং মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা। এমন মুহূর্তে রাজসভায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠল, কে হবেন সেই মহান সেনাপতি যিনি অহোম থেকে বিদেশি মুঘলদের বিতাড়িত করে অহোম সাম্রাজ্যের গৌরব পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন? রাজসভায় উপস্থিত সকলেই তখন এক কণ্ঠে উচ্চারণ করলেন একটি নাম, লাচিত বরফুকন। সেদিনের রাজসভার মধ্যমণি লাচিতকে সেনাপতির দায়িত্ব অর্পণ করার পর মহারাজ চক্রধ্বজ জিজ্ঞেস করলেন, তুমি কি পারবে অহোমকে মুক্ত করতে? রাজার প্রশ্নে লাচিত দীর্ঘকণ্ঠে জবাব দিলেন, মহারাজ, অহোমে যদি একটি প্রাণও বেঁচে থাকে তবে মুঘলদের দমন করে আমি সেই ভূমিকে রক্ষা করব। আমি আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়ব, জয় না হলে মৃত্যু। 1622 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর আসামের গড়গাঁওয়ে লাচিতের জন্ম হয়। লাচিতের পিতা মোমাই তামুলী বরবরুয়া ছিলেন অহোমের এক বিশিষ্ট খ্যাতিমান ব্যক্তিত্ব। এক কথায় একজন দক্ষ প্রশাসক, অভিজ্ঞ সেনানায়ক এবং রাজভক্ত পুরুষ। ছোটবেলা থেকেই লাচিত তার পিতার সান্নিধ্যে বড় হয়ে ওঠেন। পিতার কাছ থেকে তিনি অর্জন করেন অর্থশাস্ত্র, শাসন পরিচালনার জ্ঞান, নেতৃত্বের দীক্ষা, যুদ্ধকৌশল এবং সবথেকে গুরুত্বপূর্ণ রাজা ও মাতৃভূমির প্রতি অটল আনুগত্য। আসামের বুরঞ্জিগুলো থেকে জানা যায় লাচিত ছিলেন একজন আদর্শ সেনানায়কের প্রতিচ্ছবি। তার মধ্যে ছিল সাহস, শৃঙ্খলা, দূরদৃষ্টি এবং অদম্য দেশপ্রেম। এমনকি তার ব্যক্তিত্ব ও মুখাবয়ব এতটাই বলিষ্ঠ ছিল যে অনেকেই তার চোখে চোখ রাখতে সাহস করত না। কিন্তু লাচিত যখন অহোম সাম্রাজ্যের সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন অহোম সাম্রাজ্যের অবস্থা ছিল চরম সংকটপূর্ণ। রাজকোষ ছিল প্রায় শূন্য, প্রজারা দুর্ভিক্ষে নিপতিত, আর সর্বত্র বিরাজ করছিল হতাশা আর অস্থিরতা। এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ ছিল মুঘল সেনাপতি মীর জুমলার আকস্মিক ও নিষ্ঠুর আক্রমণ। তার নেতৃত্বে মুঘল বাহিনী অহোম রাজ্যের বিপুল সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায় এবং অহোম সেনাদের প্রায় 90% অস্ত্র, কামান ও গোলাবারুদ দখল করে নেয়। এই দুরবস্থার মধ্যেও লাচিত বরফুকনের কাঁধে এসে পড়ে সাম্রাজ্য রক্ষার গুরুদায়িত্ব। অস্ত্রহীন, অর্থহীন এবং দুর্বল সেনাবাহিনী নেতাকে মোকাবিলা করতে হবে সুসজ্জিত বিশাল মুঘল বাহিনীর। কিন্তু নিজের অসীম সাহস, দূরদৃষ্টি ও প্রজাদের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে তিনি এই লড়াইকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন। মুঘল আধিপত্যের প্রতীক হিসেবে গৌহাটির ফৌজদার প্রায়ই অহোম রাজা চক্রধ্বজকে অপমানজনক খিলাত এবং অবজ্ঞাসূচক পত্র প্রেরণ করতেন। এই বারংবার অপমানে ধীরে ধীরে রাজা চক্রধ্বজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। শেষমেশ তিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজা চক্রধ্বজ সিংহ তার বিশ্বস্ত সেনাপতি লাচিত বরফুকনকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেন। রাজার আদেশ পেয়ে লাচিত কঠোর প্রস্তুতি শুরু করেন। গোপনে নির্মিত হতে থাকে অসংখ্য যুদ্ধনৌকা এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। এই কাজ এতটাই নিখুঁত এবং গোপনীয় ছিল যে কয়েক কিলোমিটার দূরে অবস্থানকারী মুঘল সৈন্যরা কিছুই আঁচ করতে পারেনি। দীর্ঘ 4 বছর ধরে চলতে থাকে যুদ্ধ প্রস্তুতি। অবশেষে সেই প্রতীক্ষিত সময় এসে উপস্থিত হয়। 1666 সালের 20 আগস্ট লাচিতের নেতৃত্বে অহোম সেনাবাহিনী কয়েকশো নৌকা নিয়ে ব্রহ্মপুত্রের পথ বেয়ে এগিয়ে চলে। তাদের একমাত্র লক্ষ্য অহোম থেকে মুঘলদের বিতাড়িত করে মাতৃভূমির মুক্তি নিশ্চিত করা। অহোম সেনাদের প্রথম লক্ষ্য ছিল কালিয়াবরে থাকা মুঘল সৈন্য শিবির। কালিয়াবরে পৌঁছাতেই অহোম সেনাদের মুখোমুখি হয় মুঘল বাহিনী। কিন্তু অহোম সৈন্যদের অদম্য সাহস, অসাধারণ বীরত্বের সামনে মুঘল সৈন্যরা বেশিক্ষণ টিকতেই পারেনি। পরাজয়ের মুখে কালিয়াবরের মুঘল ফৌজদার লাচিতের সামনে আত্মসমর্পণে বাধ্য হয়। এরপর একে একে কাজলি, দরং, রাজমহলে থাকা
মুঘল ঘাঁটিগুলোকে পরাজিত ও ধ্বংস করে অহোম বাহিনী এগিয়ে যায় গৌহাটির প্রবেশদ্বার ইটাখুলির দিকে। এটি ছিল মুঘলদের সবথেকে শক্তিশালী সামরিক শিবির, যেখানে সর্বাধিক সংখ্যক সৈন্য ও বিপুল অস্ত্রশস্ত্র মজুদ ছিল। তাই এই দুর্গের নিয়ন্ত্রণ নেওয়া ছিল অহোম সৈন্যদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তার উপরে সময় ছিল সংকটময়, কারণ বাংলার দিক থেকে মুঘল বাহিনীর জন্য নতুন সাহায্য আসার সম্ভাবনা ছিল। তাই এই পরিস্থিতিতে বীর লাচিত বরফুকন এক অসাধারণ কৌশল গ্রহণ করেন। তিনি অহোম গুপ্তচর, যাদের চোর বাচ্চা বলা হতো, তাদের নির্দেশ দেন তারা যেন রাতের অন্ধকারে মুঘল দুর্গের উঁচু প্রাচীরে উঠে নিচের দিকে তাক করে থাকা কামানগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। লাচিতের নির্দেশ অনুসারে গুপ্তচরেরা সাহসিকতার সঙ্গে দুর্গের উপর উঠে সমস্ত কামানে জল ঢেলে দেয়। ফলে পরের দিন ভোরবেলা যখন অহোম বাহিনী ইটাখুলি দুর্গ আক্রমণের জন্য অগ্রসর হয়, তখন মুঘলরা কামান ব্যবহারে সম্পূর্ণ ব্যর্থ হয়, কারণ ভেজা বারুদের কারণে কামানগুলো অচল হয়ে পড়েছিল। এরপর শুরু হয় মুখোমুখি যুদ্ধ। সাহসী লাচিত বরফুকনের নেতৃত্বে অহোম সৈন্যরা মুঘলদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং দুর্ধর্ষ লড়াইয়ের পর ইটাখুলির দুর্গ দখল করে নেয়। বহু মুঘল সেনা নিহত এবং অনেককেই বন্দী করা হয়। 1666 খ্রিস্টাব্দের 2 নভেম্বর মধ্যরাতে ইটাখুলির দুর্গ সম্পূর্ণভাবে অহোমদের নিয়ন্ত্রণে আসে। দুর্গ প্রাচীরে উত্তোলিত হয় অহোমদের বিজয় পতাকা। সেই বিজয়ের সাথে সাথে মুক্তি দেওয়া হয় মীর জুমলার হাতে বন্দী হওয়া বহু অহমিয়া নাগরিককে, যাদের দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছিল, এবং মুঘলদেরকে মানস নদীর পশ্চিম তীর পর্যন্ত তাড়িয়ে দেওয়া হয়েছিল। ইটাখুলি বিজয়ের সংবাদ রাজপ্রাসাদে পৌঁছাতেই মহারাজ চক্রধ্বজ আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। অহোম বুরঞ্জির তথ্য অনুযায়ী রাজা ঢাকঢোল পিটিয়ে সারা রাজ্যে এই গৌরবময় বিজয়ের খবর প্রজাদের মাঝে প্রচার করার আদেশ দিয়েছিলেন। এর সাথে এই বিজয়ের প্রধান নায়ক লাচিত বরফুকনকে সসম্মানে রাজধানীতে নিয়ে আসার নির্দেশ দেন। অন্যদিকে এই লজ্জাজনক পরাজয়ের খবর পৌঁছে যায় দিল্লির সম্রাট অরঙ্গজেবের দরবারে। অহোমদের মতন ক্ষুদ্র একটি রাজ্যের সৈন্যরা বিশাল মুঘল বাহিনীকে পরাজিত করেছে, এই সংবাদে সম্রাট প্রথমে বিশ্বাসই করতে পারেননি। ক্রোধে দগ্ধ হয়ে ওঠেন তিনি। সাম্রাজ্যবাদী অরঙ্গজেব প্রতিশোধ নেওয়ার সংকল্প গ্রহণ করেন এবং অহোম রাজ্যকে সম্পূর্ণরূপে দমন ও ধ্বংস করার জন্য নতুন একটি বিশাল সামরিক অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। আর এইবার তিনি অহোম অভিযানের দায়িত্ব তুলে দেন দক্ষ সেনাপতি ও আম্বারের রাজপুত্র রাম সিংয়ের হাতে। রাম সিং ছিলেন আম্বারের বিখ্যাত রাজা জয় সিং প্রথমের পুত্র এবং মুঘল সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ সেনানায়ক। 1669 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর মুঘল সম্রাট অরঙ্গজেবের আদেশে মুঘল সেনাপতি রাজা রাম সিং এক বিশাল বাহিনী নিয়ে অহোম বিজয়ের উদ্দেশ্যে রওনা দেন। তার উদ্দেশ্য ছিল অহোম রাজ্যকে মুঘল সাম্রাজ্যের অধীনে আনা। রাম সিংয়ের এই বিশাল বাহিনীতে ছিল রাম সিংয়ের 4000 ব্যক্তিগত সৈন্য, 1500 আহাদি সৈন্য, 30,000 পদাতিক সেনা, 18,000 অশ্বারোহী সেনা, 10,000 তীরন্দাজ, 21 জন রাজপুত ঠাকুর এবং তাদের বাহিনী, এর সাথে 40টি যুদ্ধজাহাজ। দীর্ঘ যাত্রা শেষে 1669 সালের ফেব্রুয়ারি মাসে রাম সিং রাঙ্গামাটিতে এসে পৌঁছায় এবং মার্চ মাসে তার বাহিনী মানস নদীর পশ্চিম তীরে পৌঁছাতেই লাচিতের নেতৃত্বে অহোম সেনারা প্রতিরোধ গড়ে তোলে। আবারও একবার শুরু হয় অহোম মুঘল যুদ্ধ, আর এই যুদ্ধটি ইতিহাসে সারাইঘাটের যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে লাচিত 80,000-এর বিশাল মুঘল বাহিনীকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। বন্ধুরা, লাচিত কিভাবে দুটি পাহাড়ের মাঝে মাটির দেয়াল তুলে কৌশলগতভাবে বিশাল মুঘল বাহিনীকে পরাজিত করেছিলেন, তা নিয়ে আমরা এই ভিডিওর দ্বিতীয় পর্বে আলোচনা করব। তাই অহোম সাম্রাজ্যের মহান সেনাপতি লাচিত বরফুকনের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত, জয় লাচিত বরফুকন।